Hello and welcome back to the discussion on formal charge and double bond equivalent. তো এর আগেরটায় আমরা ফর্মাল চার্জ নিয়ে আলোচনা করেছি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট। সিম্পলি স্পিকিং, ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট মানে একটা মলিকিউলের মধ্যে কতগুলো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড বা কতগুলো রিং আছে। এবং এখন যদিও স্ট্রাকচার ডিটারমিনেশনের বহু রকম পদ্ধতি আছে, কিন্তু একটা টাইম ছিল যখন সেই সমস্ত টেকনিকগুলো ভালোভাবে ডেভেলপ করা ছিল না, এবং তখন এই ডাবল বন্ড ইকুইভ্যালেন্টের কনসেপ্ট কাজে লাগিয়ে একটা স্ট্রাকচার সম্বন্ধে অন্তত একটা প্রিলিমিনারি আইডিয়া পাওয়া যেত। যদিও এখনও খুব ফান্ডামেন্টাল ক্যালকুলেশন হিসেবে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট আমরা প্রথমেই কোনো একটা আননোন মলিকিউলের স্ট্রাকচার ক্যালকুলেট করতে গেলে আমরা একটা ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করে নিই। ডাবল বন্ড ইকুইভ্যালেন্টকে অনেকে ইন্ডেক্স অফ হাইড্রোজেন ডেফিসিয়েন্সি বা IHD বলে, অনেকে এটাকে ডিগ্রি অফ আনস্যাচুরেশন বলে, অনেকে আনস্যাচুরেশন ইন্ডেক্স বলে, কিন্তু ঘুরে ফিরে জিনিসগুলো মোটামুটি একই। তো এটা কী, ব্যাপারটা কী? সাপোজ তোমাকে একটা কার্বন কার্বন বন্ড দেওয়া হলো, যেখানে দুটো কার্বন অ্যাটম নিজেদের মধ্যে একটা সিঙ্গেল বন্ড দিয়ে জোড়া আছে। এবার আমরা কার্বনের টেট্রাভ্যালেন্স কনসেপ্ট অনুযায়ী জানি যে তাহলে এই দুটো কার্বনের ওপরে আমরা আরও 3টে করে সিগমা বন্ড রাখতে পারবো, এবং এই 3টে করে সিগমা বন্ড রাখার পরে সেখানে আমরা প্রত্যেকটা সিগমা বন্ডের শেষে একটা করে, অর্থাৎ টোটাল 6টা সিগমা বন্ডের ওপরে 6টা হাইড্রোজেন আঁকতে পারি, এবং সেক্ষেত্রে আমরা একটা মলিকুল পাবো যেটা হচ্ছে ইথেন। এইটার মলিকুলার ফর্মুলা হচ্ছে C2H6, যেটা CnH2n+2 জেনারেল ফর্মুলাকে করেসপন্ড করে। এবং এটা একটা স্যাচুরেটেড মলিকিউল, এখানে কোনো ডাবল বন্ড নেই, তাহলে এর ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট 0 হওয়ার কথা, কারণ আমরা জানি ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট ইজ এসেনশিয়ালি দ্য নাম্বার অফ ডাবল বন্ডস অর রিংস অর ট্রিপল বন্ডস দ্যাট ইজ প্রেজেন্ট ইন দ্য মলিকিউল। এখানে সেসব কিছুই নেই, অতএব এটা 0 হবে। না, সাপোজ আমি ওই একই ফ্র্যাগমেন্টের মাঝখানে একটা সিঙ্গেল বন্ডের বদলে একটা ডাবল বন্ড দিয়ে দিলাম, অ্যান্ড নাও দ্যাট আই হ্যাভ পুট এ ডাবল বন্ড হিয়ার। দুটো কার্বনের ওপরে সেক্ষেত্রে আমার আর দুটো করে সিগমা বন্ড দেওয়ার অপরচুনিটি আছে, কারণ তার থেকে বেশি যদি দিই তাহলে কার্বনের অক্টেট এক্সপ্যান্ড করে যাবে, হুইচ ইজ ইম্পসিবল। সো আমি এই সিস্টেমের ওপরে আমি 4টে হাইড্রোজেন দিতে পারবো, এবং আই উইল গেট দ্য মলিকিউল হুইচ ইজ ইথিন, যার ফর্মুলা হচ্ছে C2H4, এবং যেটা করেসপন্ড করে জেনারেল CnH2n এই জেনারেল ফর্মুলাকে। এবার যেহেতু আমরা এখানে একটা ডাবল বন্ড দিয়েছি, তাহলে এখানে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট 1 হবে, এবং এই মলিকিউলকে আমরা বলি আনস্যাচুরেটেড, বিকজ দুটো কার্বন যখন নিজেদের মধ্যে জোড়া আছে তখন সেখানে থিওরিটিক্যালি তুমি 6টা হাইড্রোজেন তাদের আশেপাশে দিতে পারো, যেমন তুমি ইথেনে দিতে পারো, এবং সেক্ষেত্রে সেই মলিকিউলটা স্যাচুরেটেড হবে। কিন্তু এই মলিকিউলটাতে তুমি 4টে হাইড্রোজেনের বেশি দিতে পারছো না, তার কারণ এখানে একটা ডাবল বন্ড আছে, অর্থাৎ মলিকিউলটা আনস্যাচুরেটেড উইথ রেসপেক্ট টু দ্য নাম্বার অফ হাইড্রোজেন্স দ্যাট ইজ প্রেজেন্ট। যতগুলো থাকতে পারতো থিওরিটিক্যালি ম্যাক্সিমাম, তার তুলনায় দুটো কম আছে এখানে। এটা আরও কমে যাবে যদি তুমি ট্রিপল বন্ড বসিয়ে দাও। তো ট্রিপল বন্ড বসিয়ে দিলে সেক্ষেত্রে দুদিকে দুটো ভ্যালেন্স খালি থাকবে, এবং সেখানে তুমি ম্যাক্সিমাম দুটোই হাইড্রোজেন দিতে পারবে, তাহলে তুমি পাবে অ্যাসিটিলিন মলিকিউলটা, মলিকুলার ফর্মুলা হচ্ছে C2H2, এবং এটা করেসপন্ড করে CnH2n-2 এর জেনারেল ফর্মুলা। এবং এটাও একটা আনস্যাচুরেটেড মলিকিউল, এটা ইনফ্যাক্ট আরও বেশি আনস্যাচুরেটেড কম্পেয়ার টু ইথিলিন, এবং ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট হচ্ছে 2। তার মানে একটা জিনিস খেয়াল করো, যখনই আমরা একটা করে ডাবল বন্ড ইন্ট্রোডিউস করছি কোনো মলিকিউলের মধ্যে, এসেনশিয়ালি আমরা দুটো করে হাইড্রোজেনকে রিমুভ করে দিচ্ছি। যেমন ইথেন থেকে দুটো হাইড্রোজেন রিমুভ করে আমরা ইথিলিন পাচ্ছি, ইথেনের ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট 0, ইথিলিনের ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট 1। আবার যখন দুটো হাইড্রোজেন রিমুভ করছি তখন আমরা পাচ্ছি অ্যাসিটিলিন, তাহলে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট ইথিলিনের ছিল 1, অ্যাসিটিলিনের হয়ে গেল 2। তার মানে একটা করে পেয়ার অফ হাইড্রোজেন রিমুভ হচ্ছে, জোড়া হাইড্রোজেনের জোড়া রিমুভ করছি, এবং একটা করে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট বেড়ে যাচ্ছে। তার মানে আমরা এটা বুঝতে পারি যে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করার জন্য, অন্তত হাইড্রোকার্বনদের জন্য, সেক্ষেত্রে আমরা আমাদের যে কম্পাউন্ড অফ ইন্টারেস্ট আছে, সাপোজ আমাদের কম্পাউন্ড অফ ইন্টারেস্ট হচ্ছে অ্যাসিটিলিন বা ইথিলিন, তাহলে তার উপরে কটা হাইড্রোজেন আছে সেই সংখ্যাটা, এবং থিওরিটিক্যালি ওই কম্পাউন্ডটার মধ্যে যে কটা কার্বন আছে তার করেসপন্ডিং ওপেন চেন অ্যাসাইক্লিক হাইড্রোকার্বনে ম্যাক্সিমাম কটা হাইড্রোজেন থাকতে পারে, এই দুটো সংখ্যাকে বিয়োগ করে সেটাকে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট পেয়ে যাব। যেমন ধরো ইথিলিন, তার যদি ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করতে হয়, তাহলে আমরা দেখছি ইথিলিনের দুটো কার্বন আছে, অতএব দুটো কার্বন দিয়ে আমরা যেটা অ্যাসাইক্লিক ওপেন চেন হাইড্রোকার্বন তৈরি করতে পারি সেটা হচ্ছে ইথেন,
ইথেনে ম্যাক্সিমাম নাম্বার অফ হাইড্রোজেন থাকতে পারে 6টা, ইথিলিনে আছে 4টে, তাহলে 6 - 4 হলো 2, এবং তাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে 2 / 2, 2 / 2 ইজ 1, তার মানে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট ইজ 1। সিমিলারলি অ্যাসিটিলিনের ক্ষেত্রে খেয়াল করো, আছে কার্বন দুটো কার্বন দিয়ে অ্যাসাইক্লিক হাইড্রোকার্বন, ওপেন চেন হাইড্রোকার্বন যেটা হতে পারে সেটা হচ্ছে ইথেন, ম্যাক্সিমাম নাম্বার অফ হাইড্রোজেন 6টা, অ্যাসিটিলিনে আছে মাত্র 2টো, তাহলে 6 - 2 দ্যাট ইজ ইকুয়াল টু 4, তাকে 2 দিয়ে ভাগ করলে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট 2 চলে আসবে। কারণ আমরা এটা আগেই দেখেছি যে যখনই আমরা একটা ডাবল বন্ড নিয়ে আসছি তখনই আমরা দেখতে পাচ্ছি যে একটা এক জোড়া হাইড্রোজেন সরে যাচ্ছে, তাহলে কতগুলো হাইড্রোজেন কম আছে থিওরিটিক্যালি ম্যাক্সিমাম যে কটা থাকতে পারতো তার রেসপেক্টে, সেই সংখ্যাটা খুঁজে বার করো এবং সেটাকে 2 দিয়ে ভাগ করলেই তুমি ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট পেয়ে যাবে। এবার সেইটাই ক্যালকুলেশন করে এখানে আমরা দেখেছি। এবার সবসময় যে তোমার জিনিসটা একটা ডাবল বন্ডই হবে সেটা নাও হতে পারে। যেমন ধরো একটা এক্সাম্পল নেওয়া যাক, সাইক্লোহেক্সেন C6H12। C6H12 মানে হচ্ছে 6টা কার্বন একটা সাইক্লিক ফর্মে আছে, প্রত্যেকটার উপরে 2টো করে হাইড্রোজেন আছে, প্রত্যেকটা কার্বন ইকুইভ্যালেন্ট। তো সাইক্লোহেক্সেনের তো কোথাও কোনো ডাবল বন্ড আমরা দেখতে পাচ্ছি না, কোনো ট্রিপল বন্ড নেই, অথচ এর যে মলিকুলার ফর্মুলা দেখো C6H12 হুইচ করেসপন্ডস টু অ্যালকিনের যে জেনারেল ফর্মুলা, এই যে আমরা যেটা দেখেছিলাম CnH2n, সেটার সঙ্গে মিলে যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু অ্যালকেনের ফর্মুলার সঙ্গে এটা কিন্তু মিলছে না। এবং আমরা যদি ভাবি যে 6টা কার্বন আছে এরকম ওপেন চেন অ্যাসাইক্লিক ফর্মেট, ম্যাক্সিমাম থিওরিটিক্যালি ম্যাক্সিমাম কতগুলো হাইড্রোজেন থাকতে পারে, তাহলে সেটা হবে 14, C6H14, কারণ সেক্ষেত্রে তোমাকে CnH2n+2 এখানে একটা ছাপার ভুল আছে, লেখার ভুল আছে, এটা অবভিয়াসলি n = 2 হবে না, এটা n = 6 হবে। যদি তুমি 6 পুট করো তাহলে n = 6 এ C6 হবে আর H2n+2 হবে 14, তার মানে 14টা হাইড্রোজেন থাকতে পারে, অথচ তোমার আছে কিন্তু মাত্র 12টা, তার মানে 2টো কম আছে। তাহলে সেক্ষেত্রে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট অফ সাইক্লোহেক্সেন সেটা হওয়া উচিত 1, তার মানে এটা এর সঙ্গে অ্যালকিনের কিছু মিল আছে। এবার সেই জন্যই আমরা অনেক সময় ডাবল বন্ড ইকুইভ্যালেন্টকে না আমরা রিং অ্যান্ড ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট RDB দিয়ে বলি, অনেক সময় ডিবি শুধু বলা হয় না, অনেক সময় RDB বলা হয়, কারণ রিংটাও ডাবল বন্ড ইকুইভ্যালেন্টে কন্ট্রিবিউট করে। এবং ঠিক তাই, যেরকম তুমি এই হেক্সেন হেক্সেন মলিকিউলটাকে যদি এমনভাবে সাজিয়ে গুছিয়ে লেখো যাতে তার C1 এবং C6 কাছাকাছি আছে, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন এবং এখান থেকে একটা হাইড্রোজেন বার করে যদি তুমি এই দুটো কার্বনকে জুড়ে দাও তাহলে তুমি সাইক্লোহেক্সেন পেয়ে যাবে। এবার সাইক্লোহেক্সেনের সাথে প্রপার্টি ওয়াইজ অ্যালকিনের মিল নেই, সেটা যদি বলা হয় তাহলে সেটা ভুল বলা হলো, কিন্তু সাইক্লোহেক্সেনেরও রিং থাকার জন্য ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট কিন্তু 1 হবে। এবং এই যে C6H12 এইটা দিয়ে কি কেবলমাত্র তুমি একটা ফর্মুলাই আঁকতে পারো না, তা নয়, কিন্তু অসংখ্য ফর্মুলা আঁকা যায়। হয় সেখানে একটা ডাবল বন্ড থাকবে, তা নাহলে সেখানে একটা রিং থাকবে, যেমন মিথাইল সাইক্লোহেক্সেন, যেমন 1,3-ডাইমিথাইল সাইক্লোবিউটেন 1,2 আইসোমারও হতে পারে, অর্থাৎ এখানে একটা থাকতে পারে। এবার সেটার মধ্যে আবার সিস ট্রান্স নানা রকম হতে পারে, অথবা 1,2,3 ট্রাইমিথাইল সাইক্লোপ্রোপেন হতে পারে, একটাই রিং, তাহলে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট 1। বা আদৌ কোনো রিং থাকবে না, একটা ডাবল বন্ড থাকবে, যেমন 1 হেক্সিন, 2 হেক্সিন, তার দুটো জিওমেট্রিক্যাল আইসোমার সিস এবং ট্রান্স, 3 হেক্সিন, তার দুটো জিওমেট্রিক্যাল আইসোমার সিস এবং ট্রান্স, অথবা 2,3-ডাইমিথাইল বিউট 2ইন, যেটা সিস ট্রান্স আইসোমার হতে পারে না। তাহলে হয় একটা ডাবল বন্ড থাকবে, তা নাহলে একটা রিং থাকবে। এবার যদি বলো যে C6H6 কী হবে, C6H6 মানে তুমি বুঝতেই পারছো সেখানে 14টার জায়গায় মাত্র 6টা আছে, তাহলে তার ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট হবে 4, এবং তার জন্য তুমি অনেক ফর্মুলা রাখতে পারো, এবং এই 4টের মধ্যে অনেক কম্বিনেশন হতে পারে। 3টে ডাবল বন্ড একটা রিং, যেমন বেনজিন, 3টে ডাবল বন্ড একটা রিং, যেমন এই 3 মেম্বার রিংটা যার বাইরের দিকে আমরা কতগুলো ভিনাইল গ্রুপ এঁকেছি, অথবা 4টে ডাবল বন্ড পরপর, অথবা 2টো ডাবল বন্ড 2টো রিং, যেমন এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, এইটা একটা রিং, এইটার একটা রিং, তাহলে এরকম আরও অনেক স্ট্রাকচার তুমি এরকম আঁকতে পারো।
তবে জেনারেলি আমরা এই ধরনের ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট যদি 4 আসে, আমরা জেনারেলি বেঞ্জিনের কথা ভাবি। কোনো একটা কম্পাউন্ডের যেখানে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট 4 আসছে, তার মানে সেখানে প্রবাবলি একটা বেঞ্জিন রিং আসছে, বা 4-এর থেকে বেশি যদি আছে তাহলে সেখানে একটা বেঞ্জিন রিং আছে, তার সঙ্গে আরও অন্য কিছু হয়তো আছে। এখন হাইড্রোকার্বনের জন্য তো ঠিকই আছে, তার মানে হাইড্রোকার্বনের জন্য আমরা যদি কোনো একটা হাইড্রোকার্বন এ যদি হয়, তাহলে সেই হাইড্রোকার্বনের জন্য আমরা তাহলে একটা অ্যাসাইক্লিক তার করেসপন্ডিং প্রথমে দেখে নেবো কটা কার্বন আছে, তাহলে তার সেই কটা কার্বনওয়ালা অ্যাসাইক্লিক ওপেন চেন অ্যালকেন, তাতে ম্যাক্সিমাম কতগুলো হাইড্রোজেন থাকতে পারে সেটা সংখ্যাটা আমার জানা হবে। কারণ এন নাম্বার অফ কার্বন দিয়ে যদি কোনো অ্যালকেন বানাও, তাহলে তার ফর্মুলা হবে, মলিকুলার ফর্মুলা হবে CnH2n+2। তাহলে ম্যাক্সিমাম থিওরিটিক্যালি ম্যাক্সিমাম কতগুলো থাকতে পারে হাইড্রোজেন সেটা তুমি জেনে গেলে। আর তোমার মলিকুলার ফর্মুলা তোমার কম্পাউন্ড অফ ইন্টারেস্টের তো দেওয়াই যে, তাহলে সেখানে অ্যাকচুয়ালি কতগুলো হাইড্রোজেন সেটাও তোমার জানা আছে। তাহলে সে দুটোর সংখ্যাকে বাদ দাও, দিয়ে 2 দিয়ে ভাগ করো। কিন্তু প্রশ্ন হলো যে আমাদের তো সবসময় হাইড্রোকার্বন তো থাকবে না, সবসময় আমরা কার্বন এবং হাইড্রোজেন দিয়েই তৈরি করা জিনিস পাবো এরকম তো নাও হতে পারে। আমাদের এরকম তো হতেই পারে যে কম্পাউন্ডের মধ্যে হেটেরোঅ্যাটম আছে। তো হেটেরোঅ্যাটম যদি থাকে, তাহলে সেই হেটেরোঅ্যাটমগুলোকে না মোনোভ্যালেন্ট ফাংশনাল গ্রুপে কনভার্ট করতে হবে। কী করে করবো? আর মোনোভ্যালেন্ট ফাংশনাল গ্রুপ মানে, ধরো হেটেরোঅ্যাটমের মধ্যে অক্সিজেন আছে, তাহলে ওই অক্সিজেনটাকে আমরা ধরে নেব যে ওটা OH ফর্মে আছে, ধরে নেব, সত্যিকারের কিন্তু নেই হয়তো বা, ধরে নেব যে সেটা OH ফর্মে আছে। যদি নাইট্রোজেন থাকে তাহলে ধরে নেব সেটা NH2 ফর্মে আছে। আর এই যে আমি অক্সিজেন থেকে OH বানাচ্ছি, নাইট্রোজেন থেকে NH2 বানাচ্ছি, তাহলে এই হাইড্রোজেনগুলো আসছে কোত্থেকে? এবং এই হাইড্রোজেনগুলোকে যখন আমি আনছি, তখন আমার অ্যাকচুয়ালি যে কটা হাইড্রোজেন আছে মলিকিউলটার মধ্যে, সেই নাম্বারটাকে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। কী করে করবো দেখা যাক কী করে করে ব্যাপারটা। যদি ধরো হ্যালোজেন থাকে, তো হ্যালোজেনকে কিন্তু আর মোনোভ্যালেন্ট ফাংশনাল গ্রুপে কনভার্ট করার কিছু নেই, কারণ হ্যালোজেন মোনোভ্যালেন্ট, ইটসেলফ মোনোভ্যালেন্ট। তাহলে এক্সের জন্য আমরা তাকে এক্স হিসেবেই ট্রিট করবো। কিন্তু অক্সিজেন থাকলে আমরা এটাকে OH হিসেবে ট্রিট করবো, নাইট্রোজেন থাকলে আমরা NH2 হিসেবে ট্রিট করবো, সালফার থাকলে SH হিসেবে ট্রিট করবো। দেখা যাক, আমাকে একটা মলিকুলার ফর্মুলা দিয়েছে C6H5NO, 5টা হাইড্রোজেন আছে, একটা নাইট্রোজেন, একটা অক্সিজেন, 6টা কার্বন। তো এর আমাকে ফার্স্টে এই নাইট্রোজেন অক্সিজেন এদেরকে অ্যাডজাস্ট করতে হবে, এবং এই অ্যাডজাস্ট করার পর আমরা একটা জিনিস পাবো, সেখান থেকে ওই যে মোনোভ্যালেন্ট ফাংশনাল গ্রুপগুলো হয়েছে, ওই OH NH2 এই যে হয়েছে না, এগুলোকে সব আমরা আবার হাইড্রোজেন দিয়ে রিপ্লেস করবো, এবং তার ফলে আমরা একটা হাইড্রোকার্বন পাবো, যেটাকে বলা হবে প্যারেন্ট হাইড্রোকার্বন। দেখা যাক, এক্সাম্পল না দিলে বোঝা যাবে না, গুলিয়ে যাবে। তাহলে আমরা দেখি ব্যাপারটা। আমরা নাইট্রোজেনকে যদি ধরে নিই ওটা NH2, এবং অক্সিজেনকে ধরি আমরা OH, এবং তারপরে এই নাম্বার অফ হাইড্রোজেনটাকে যদি অ্যাডজাস্ট করি, তাহলে আমাদের প্যারেন্ট হাইড্রোকার্বনের ফর্মুলাটা দাঁড়াচ্ছে এই রকম: C6, নাইট্রোজেনের জায়গায় NH2, অক্সিজেনের জায়গায় OH। তাহলে আমরা টোটাল কটা হাইড্রোজেন ইউজ করে ফেলেছি? নাইট্রোজেনের জন্য 2টো, অক্সিজেনের জন্য 1টা, তার মানে 3টে হাইড্রোজেন এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে নিতে হবে। তার মানে এখানে H5 লেখা যাবে না, 5 - 3 দ্যাট ইজ 2 লিখব। এখন এমন হতে পারে যে এখানে নাম্বার অফ হাইড্রোজেন যা আছে তার তুলনায় তোমার এই সব জায়গায় অ্যাডজাস্ট করতে গিয়ে, এদেরকে মোনোভ্যালেন্ট বানাতে গিয়ে হয়তো বেশি সংখ্যক হাইড্রোজেন ইউজ করে ফেলতে হলো। সেক্ষেত্রে কিন্তু তোমাকে এই জায়গাতে তখন হাইড্রোজেনটা মাইনাস হয়ে যাবে। তুমি ভাবছো যে মাইনাস করে কী করে করবো? দেখবো, আমরা সব দেখবো, একটা করে দেখবো। এটা আমরা আগে দেখি। C6 ব্র্যাকেটে NH2 ব্র্যাকেটে OH, এবং হাইড্রোজেন নাম্বার অ্যাডজাস্টেড টু H2। এবার NH2 আর OH তারা যেহেতু মোনোভ্যালেন্ট, তাহলে এদেরকে আমরা হাইড্রোজেন দিয়ে রিপ্লেস করবো, হুইচ ইজ অ্যানাদার মোনোভ্যালেন্ট অ্যাটম। তাহলে আমরা প্যারেন্ট হাইড্রোকার্বনকে রিপ্লেস করলাম। প্যারেন্ট হাইড্রোকার্বনটা আমরা যেটা পেলাম, মলিকুলার ফর্মুলা প্যারেন্ট হাইড্রোকার্বন ইজ C6, NH2 জায়গায় H, OH এর জায়গায় H, আর 2টো হাইড্রোজেন তো ছিলই। তার মানে আমার মলিকুলার ফর্মুলা ও প্যারেন্ট হাইড্রোকার্বন হলো C6H4। এবার 6টা কার্বন দিয়ে থিওরিটিক্যালি ম্যাক্সিমাম তুমি 14টা হাইড্রোজেন তুমি তার মধ্যে রাখতে পারো, আর তোমার প্যারেন্ট হাইড্রোকার্বনে আছে হচ্ছে 4টি। তাহলে 14 - 4/2 দ্যাট ইজ ইকুয়াল টু 10/2 দ্যাট ইজ ইকুয়াল টু 5। তার মানে আমরা এই জায়গা থেকে এই ফর্মুলাটাতে আমাকে আসতে হবে, প্যারেন্ট হাইড্রোকার্বনের ফর্মুলাতে আসতে হবে, এবং তার নিয়ম হচ্ছে হেটেরোঅ্যাটম নাইট্রোজেন, অক্সিজেন, সালফার এসব থাকলে তাদেরকে মোনোভ্যালেন্ট গ্রুপে কনভার্ট করো। নাইট্রোজেনকে NH2, অক্সিজেনকে OH, সালফারকে SH। এসব কনভার্ট করার পর দেখো নাম্বার অফ হাইড্রোজেনটাকে অ্যাডজাস্ট করে নাও। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে তোমার প্যারেন্ট হাইড্রোকার্বনের ফর্মুলা চলে আসবে, এই যখন তুমি এই মোনোভ্যালেন্ট গ্রুপগুলোকে হাইড্রোজেন দিয়ে রিপ্লেস করবে। এবং প্যারেন্ট হাইড্রোকার্বনের ফর্মুলা যেই চলে এলো, তখন ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট বার করতে গেলে সেই প্যারেন্ট হাইড্রোকার্বনের মধ্যে অ্যাকচুয়ালি কটা হাইড্রোজেন আছে, আর সেই প্যারেন্ট হাইড্রোকার্বন যে কটা কার্বন দিয়ে তৈরি, সেই কটা কার্বন দিয়ে ম্যাক্সিমাম কতগুলো হাইড্রোজেন অ্যাকোমোডেট করা যায় অ্যাসাইক্লিক নর্মাল অ্যালকেনে, সেই দুটো সংখ্যার বিয়োগফল ডিভাইডেড বাই 2।
তাহলে এক্ষেত্রে যেরকম আমরা 5 পেয়েছি, তাহলে আমরা বলতে পারি যে এখানে একটা বেঞ্জিন রিং আছে, বাইরে একটা এন ডাবল বন্ডেড ও আছে। দেখো 5 মানে এখানটায় একটা রিং, একটা, দুটো, তিনটে, চারটে ডাবল বন্ড, তার মানে চারটে ডাবল বন্ড একটা রিং, তার মানে হচ্ছে 5। আবার এরকমও হতে পারে নিকোটিন অ্যালডিহাইড, আমরা এখানটায় অবভিয়াসলি একটা 3 আইসোমার লিখেছি, এটা 2 আইসোমার, 4 আইসোমার, যে কোনো একটা কিছু লেখা যেত, কিন্তু খেয়াল করে দেখো একটা রিং, একটা, দুটো, তিনটে, চারটে ডাবল বন্ড, তার মানে চারটে, দুটো, একটা হচ্ছে সিএন ডাবল বন্ড, দুটো হচ্ছে সিসি ডাবল বন্ড, আর একটা হচ্ছে সিও ডাবল বন্ড, কিন্তু ডাবল বন্ড তো ডাবল বন্ডই, তাহলে চারটে ডাবল বন্ড একটা রিং, তাহলে 4 + 1 5। এখানে আমরা যেরকম দেখেছি একটা এনও ডাবল বন্ড, তিনটে সিসি ডাবল বন্ড আর একটা রিং, তার মানে আবার সেই 4 + 1 5। তার মানে এরকম অনেক স্ট্রাকচার তুমি বানাতে পারো। এখন এই আরও কতগুলো এক্সাম্পল দেখা যায়, যেমন C6H5Cl, তুমি বুঝতেই পারছো যে এটা ক্লোরোবেঞ্জিন হবে, কিন্তু তাও দেখা যায়। ক্লোরিনের যেহেতু অ্যাডজাস্ট করার কোনো দরকার নেই, কারণ ক্লোরিন হচ্ছে নিজে ইটসেলফ মোনোভ্যালেন্ট, তাহলে আমরা ক্লোরিনের জায়গায় সিম্পলি প্যারেন্ট হাইড্রোকার্বন বানাতে গিয়ে ক্লোরিনের জায়গায় হাইড্রোজেন বসিয়ে দিতে পারি, এবং যদি হাইড্রোজেন বসিয়ে দিই তাহলে এটা C6H6 হয়ে যাবে। যে এটা C6H6 হয়ে গেল, তখন আমাদের 6টা কার্বনের জন্য ম্যাক্সিমাম 14টা হাইড্রোজেন থাকতে পারে, কারণ আমার প্যারেন্ট হাইড্রোকার্বনে আছে 6টা, তাহলে 14 - 6 / 2, দ্যাট ইজ 8 / 2, দ্যাট ইজ 4। তার মানে এটা একটা বেঞ্জিন, ক্লোরোবেঞ্জিন হতে পারে, 3টে কার্বন কার্বন ডাবল বন্ড, একটা রিং, অথবা এই ধরনের কোনো একটা ফালবিন ডেরিভেটিভ হতে পারে, এবং ফালবিন ডেরিভেটিভে ক্লোরিন এখানে থাকতে পারে, বা এখানে থাকতে পারে, বা এখানে থাকতে পারে, এরকম আরও পজিশনাল আইসোমার্স হতে পারে। কিন্তু খেয়াল করে দেখো একটা ডাবল বন্ড, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3টে ডাবল বন্ড আর একটা রিং, তার মানে টোটাল 4। আচ্ছা, CH4N2S, এখানে দেখো তোমার প্যারেন্ট হাইড্রোকার্বনের এক জায়গায় কিন্তু হাইড্রোজেন নেগেটিভ চলে আসবে। দেখো খেয়াল করে দেখো, প্যারেন্ট হাইড্রোকার্বন বানাতে গিয়ে নাইট্রোজেন এবং সালফার, এদেরকে আমরা মোনোভ্যালেন্ট যদি বানাতে চাই, তাহলে মলিকুলার ফর্মুলাটাকে রিভাইজ করে করতে হবে। দুটো নাইট্রোজেন আছে, তাহলে NH2 একটা সালফার আছে, তাহলে SH। এবার দেখো আমি এখানে তার মানে 2 × 4টে হাইড্রোজেন ইউজ করেছি, আর এখানে SH-এর একটা হাইড্রোজেন ইউজ করেছি, তার মানে 5টা। এবার আমার কাছে আছে বেসিক্যালি 4টে, তার মানে আমার এখানে যখন আমি মোনোভ্যালেন্ট গ্রুপে কনভার্ট করেছি, তারপর আমি যখন মলিকুলার ফর্মুলাটা লিখছি, তখন আমার এই হাইড্রোজেনটাকে লিখতে হবে 4 - 5, দ্যাট ইজ -1। এবার তুমি বলবে যে এটা কীরকম হলো -1, এটা কী করে ক্যালকুলেট করবো? তুমি এখনও কিন্তু এদেরকে তুমি রিপ্লেস করোনি, তোমাকে এদেরকে রিপ্লেস করতে হবে উইথ হাইড্রোজেন, কারণ তুমি সেই জন্যই তাদেরকে মোনোভ্যালেন্টে কনভার্ট করেছো, কারণ তুমি হাইড্রোকার্বনের দিকে যেতে চাইছো। তাহলে যখন আমরা NH2 আর SH-কে হাইড্রোজেন দিয়ে রিপ্লেস করবো, তখন ফর্মুলা হবে CH2H, তারপরে H - 1, তার মানে 2, 1 3টে, -1, তার মানে 3 - 1 মানে 2, তার মানে তোমার প্যারেন্ট হাইড্রোকার্বন এখানে হচ্ছে CH2। এবার একটা কার্বনের উপরে ম্যাক্সিমাম 4টে হাইড্রোজেন থাকতে পারে, মিথেন যদি হয়, তাহলে তোমার ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট হবে 4 - 2 / 2, দ্যাট ইজ 1। এরকম একটা ফর্মুলা তুমি ভাবতেই পারো, থায়োইউরিয়া। অথবা তুমি ভাবতে পারো এখানটায় সিঙ্গেল বন্ড SH, এখানটায় ডাবল বন্ড, এরকম আরও কিছু তুমি ভাবতে পারো। অ্যাকচুয়াল স্ট্রাকচার কী হবে সেটা তো অন্য ইনফরমেশান ছাড়া বলা সম্ভবই নয়, কারণ তুমি যে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট বার করলে এই মলিকুলটার জন্য, সেটা নিকোটিন অ্যালডিহাইডও হতে পারে, আবার নাইট্রোজোবেঞ্জিনও হতে পারে, আবার অন্য অনেক কিছুই হতে পারে। আবার নিকোটিন অ্যালডিহাইড হলে তার 2,4,6 আইসোমারও হতে পারে, 2,3,4 আইসোমারও হতে পারে। কাজেই আর অ্যাডিশনাল ইনফরমেশান ছাড়া ওই স্ট্রাকচার বের করা সম্ভব নয়, কিন্তু স্ট্রাকচার প্রপোজ করা যেতে পারে। এবার আমরা যদি একটা ফর্মুলার ডিরাইভেশনের দিকে যাই, ধরো আমার কাছে একটা মলিকিউল অফ ইন্টারেস্ট আছে, যার ফর্মুলা হচ্ছে CaHbNcOd Xc, যেখানে X হচ্ছে হ্যালোজেন। তাহলে এদের হাইড্রোজেন তো ঠিকই আছে, নাইট্রোজেনকে তো আমাকে NH2-তে কনভার্ট করতে হবে। নাইট্রোজেন আছে C, তাহলে NH2-র পাশে আমরা C লিখলাম। অক্সিজেনকে আমাকে কনভার্ট করতে হবে OH-এ, তাহলে OH বানিয়ে দিয়েছি, বানিয়ে অক্সিজেনের পাশে আছে D, তাহলে তার পাশে আমরা D লিখলাম। তাহলে এবার এটাকে এবং এটাকে রিপ্লেস করব, আর এই দুটো যেহেতু আমরা এই হাইড্রোজেনগুলোকে বড় করে এনেছি, তাহলে এই B নাম্বার অফ হাইড্রোজেনের থেকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে এখানে আমি বড় করেছি D নাম্বার অফ হাইড্রোজেন, আর এখানে আমি বড় করেছি 2C নাম্বার অফ হাইড্রোজেন, তাহলে এই জায়গাতে দাঁড়ালো B - D - 2C। B - D অক্সিজেনের জন্য -D, আর NH2 সেটা C নাম্বার অফ NH2 আছে, তাহলে 2C নাম্বার অফ হাইড্রোজেন আমাকে এখান থেকে বাদ দিতে হবে, তার মানে B - D - 2C। আচ্ছা, এবার এদিকে রিপ্লেস করে দিই, তাহলে এই জায়গাটায় হয়ে গেল HD, এই জায়গাটায় হয়ে গেল HC, এইখানে আছে HE, কারণ আমরা হ্যালোজেনের জন্য কোনো অ্যাডজাস্টমেন্ট করিনি। হ্যালোজেনের জন্য আমাকে যেহেতু ওটা মোনোভ্যালেন্ট, আমাকে কিছু করতে হবে না, তাহলে HB - D - 2C। এবার এগুলো সবকটাই যেহেতু হাইড্রোজেন, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি CaHB - D - 2C প্লাস D মাইনাস C প্লাস D প্লাস C
প্লাস ই, কারণ এগুলো সব যোগ হবে এর সাথে। বি মাইনাস ডি মাইনাস টু সি, আর তার সাথে তুমি আরও হাইড্রোজেন যেগুলো পাচ্ছ সেটা হচ্ছে নাম্বার অফ হাইড্রোজেন্স ডিউ টু OH আসছে ডি খানা হাইড্রোজেন, ডিউ টু NH2 আসছে সি খানা হাইড্রোজেন, আর ডিউ টু X আসছে ই খানা হাইড্রোজেন। তাহলে বি মাইনাস ডি মাইনাস টু সি, তার সঙ্গে যোগ করো প্লাস ডি প্লাস সি প্লাস ই। দেখো এই ডিটা তোমার কেটে যাচ্ছে এখান থেকে, এবং ফাইনাল ফর্মুলাটা দাঁড়াচ্ছে CaH বি মাইনাস সি প্লাস ই। এবার এই Ca যখন, তখন তার স্যাচুরেটেড অ্যাসাইক্লিক ফর্মুলা হচ্ছে, অ্যালকেনের ফর্মুলা হচ্ছে CaH2a+2। তাহলে তোমার ম্যাক্সিমাম পসিবল, থিওরিটিক্যালি ম্যাক্সিমাম পসিবল যেটা হতে পারে নাম্বার অফ হাইড্রোজেন, সেটা হচ্ছে 2a+2। তোমার প্যারেন্ট হাইড্রোকার্বনে আছে হচ্ছে বি মাইনাস সি প্লাস ই, তাহলে এই দুটোকে বাদ দাও, ডিভাইডেড বাই 2, এবং এটাকে যদি এই ইয়েতে নিয়ে চলে আসো, প্লাস সাইনগুলোকে যদি এক জায়গায় নিয়ে চলে আসো, তাহলে 2a+2 প্লাস সি মাইনাস বি প্লাস ই ডিভাইডেড বাই 2। অর্থাৎ তোমার মলিকুলার ফর্মুলা যদি হয় CaHbNcODXe, তাহলে এইটাকে 2 দিয়ে গুণ করো, তার সাথে 2 যোগ করো, নাইট্রোজেন যে কটা নাইট্রোজেন আছে সেই সংখ্যাটা এখানে যোগ করে দাও, যোগ করে এখানে একটা সংখ্যা তুমি পাবে, মাইনাস করো হাইড্রোজেন যে কটা আছে এবং হ্যালোজেন যে কটা আছে। খেয়াল করে দেখো এখানে যেহেতু ডিটা কেটে গেছে, কটা অক্সিজেন আছে সেটা ম্যাটারই করে না, অর্থাৎ নাম্বার অফ অক্সিজেন does not even appear in the final expression. And by analogy, the same thing should happen for sulfur. Say for example, I have been given a molecular formula C16H18N2O4S. তুমি এটাকে প্যারেন্ট হাইড্রোকার্বনে কনভার্ট করার জন্য N2টাকে NH2 হোল 2 করতেই পারো, অক্সিজেন 4 আছে তাহলে OH হোল 4 করতেই পারো, সালফার আছে তাহলে SH হোল 1 করতেই পারো, সেটা করতে পারো। আর তা না হলে ফর্মুলাতে বসিয়ে দিতে পারো। ফর্মুলা হচ্ছে কার্বনের সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করো, 16 × 2, তার সাথে 2 যোগ করো, প্লাস 2, প্লাস যে কটা নাইট্রোজেন আছে 2টো আছে তো যোগ করে দাও, মাইনাস, খেয়াল করো এখানে মোনোভ্যালেন্ট কে আছে, অক্সিজেন এবং সালফার আসবেই না এক্সপ্রেশনে, হ্যালোজেন নেই, 18টা হাইড্রোজেন আছে তাহলে 18, তাহলে হোল দিস থিং 16 দুগুণে 32 প্লাস 4 মানে 36 মাইনাস 18 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 9। এবার এটা দিয়ে অসংখ্য ফর্মুলা করা যায়, কিন্তু এটা যে মলিকিউলটার ফর্মুলা, অ্যাকচুয়ালি এটা যে মলিকিউলটার ফর্মুলা সেটা হচ্ছে পেনিসিলিন জি, হুইচ ইজ আ অ্যান্টিবায়োটিক, যেটা মেনি ডিজিজের জন্য আমাদের কাজে লাগে। এবার আমরা এই মলিকুলটার ফর্মুলাটা তো এঁকেছি, কিন্তু একটা ভেরিফাই করে নিই যে আমাদের এই ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট যে 9 হচ্ছে সেটা মিলছে তো। যেমন একটা বেঞ্জিন রিং যদি হয় তাহলে 3টে ডাবল বন্ড একটা রিং, তার মানে এই ফ্র্যাগমেন্টটা 4টে ডাবল বন্ড ইকুইভ্যালেন্টের জন্য অ্যাকাউন্ট করছে। এখানে একটা CO ডাবল বন্ড আছে, তার মানে এখানে একটা ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট 1 হলো। এখানে একটা 4 মেম্বার ল্যাকটাম রিং আছে, তাহলে তার জন্য একটা ডাবল বন্ড রিং, একটা রিং মানে একটা ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট। এখানে একটা 5 মেম্বার রিং আছে, তাহলে এখানে একটা DBE1 হলো। এখানে একটা C ডাবল বন্ডেড O আছে, তাহলে এখানে একটা DBE1 হলো। এখানে একটা C ডাবল বন্ডেড O আছে, তাহলে এখানে একটা DBE1 হলো। তাহলে টোটাল হলো 4 প্লাস একে 5, একে 6, 7, 8 এবং 9। তো এরকমভাবে আমরা আরেকটা মলিকিউল দিয়েছি ডক্সোরোবিসিন, যার অ্যান্থ্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক। কেমিক্যাল ফর্মুলা হচ্ছে C27H29NO11। এটার জন্য তুমি বাড়িতে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট ফর্মুলাতে বসিয়ে হোক বা প্যারেন্ট হাইড্রোকার্বনের ফর্মুলা বার করে হোক ক্যালকুলেট করবে। ক্যালকুলেট করার পরে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট ফাইন্ড করার পরে এই স্ট্রাকচার থেকে খুঁজে বার করো যে তোমার যে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট এসছে, এখানে যেরকম আমরা প্রত্যেকটা অ্যাসাইন করে দিলাম যে এখানে DBE4, এখানে 1 1 1 1 1 1, তাহলে এখানেও ঠিক কী হবে, এখানটায় হবে DBE4, এখানটায় হবে DBE1, এখানটায় হবে 1, এখানে হবে 1, এখানে আবার হবে DBE4, এখানে আবার হবে 1, এই করে করে টোটাল ক্যালকুলেশন করে বের করো যে তোমার যে ডিবিইটা তুমি ক্যালকুলেট করেছো আর স্ট্রাকচার থেকে যে ডিবিইটা তুমি চোখে দেখে বের করতে পারছো, কারণ একটা রিং মানে একটা ডিবিই, একটা বেঞ্জিন রিং মানে 4টে ডিবিই, সেইখান থেকে তুমি যেটা বার করতে পারছো সেটা মিলছে কি, এবং সেটা এই মলিকুলগুলোর জন্য চেষ্টা করতে পারো যদি তোমার মনে হয়। এগুলো সবই এক্সট্রিমলি কমপ্লিকেটেড লুকিং মলিকিউল, কিন্তু যেহেতু মলিকুলার ফর্মুলা দেওয়া আছে এবং স্ট্রাকচার দেওয়া আছে, তোমার ডিবি বের করতে এবং ক্যালকুলেট করতে সমস্যা হওয়ার কথা নয়। ভেরিফাই করে নাও যে তোমার ক্যালকুলেশনের সাথে তোমার স্ট্রাকচার থেকে বের করা ডিবিটা মিলছে কিনা। সো দিস মাচ ফর দ্য ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট. Thank you for your patience, and I will be seeing you in the next one.